লিঙ্গুইস্টিক্স পোর্শনের কিছু মাইনর জিনিস আমি বলেছিলাম, যদিও এটা সাজেশনে দেয়া হয়েছে। তো মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত এগুলো এবং মাগধী প্রাকৃত, এখান থেকে মোটামুটি প্রশ্ন 18-19 সাল করে এসেছে। আর এখানে খুব যে বেশি নতুনত্বের বিষয় আছে তা না, মানে এখানে যে বিষয়গুলো বলা আছে ঘুরে ফিরে তোমরা গিয়ে সেই ঘোষী ভবন, অঘোষী ভবন, এই এখানে প্রথমার জায়গায় ওখানে তৃতীয়া হচ্ছে, এই সব যে জিনিসগুলো আছে সেইগুলো এখানে সিমিলার পাবে। সেম অশোকান প্রাকৃতের, সেম বুদ্ধি সংস্কৃতের যে প্রশ্ন ছিল সেখানে। তো মোটের ওপর বিষয় হচ্ছে এই পালি অ্যাজ এ এমআইএ ল্যাঙ্গুয়েজ বা ফিচার্স অফ পালি ইত্যাদির মধ্যে তোমরা যেগুলো পড়েছো সেই জিনিসগুলোই এখানে ঘুরে ফিরে আবার রিপিটেশন হচ্ছে। তো আশা করি এগুলো খুব বেশি তোমাদের জটিল লাগবে না, খুব সুন্দরভাবে ধরে ধরে বিষয়গুলো ক্লাস নেওয়া হয়েছিল। এখান থেকে যেহেতু সাজেশনে দেওয়া হয়েছে, মহারাষ্ট্রী এবং সৌরসেনী প্রাকৃত তৈরি করে রাখতে পারো। আচ্ছা, এবারে মূল বিষয়ে আসা যাক। তো প্রাকৃতগুলোর মধ্যে গিভ এ কম্প্রিহেন্সিভ নোট অন সৌরসেনী প্রাকৃত। তো মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত সাহিত্যিক প্রাকৃতের মধ্যে প্রাচীনতম সৌরসেনী প্রাকৃত তৎকালীন সুরসেন, মথুরা ইত্যাদি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মথুরা সুরসেন হচ্ছে এই মথুরা, বৃন্দাবন, দিল্লি, এই অঞ্চল যেটা বর্তমানে। সংস্কৃত নাটকে নারী, বিদূষক কিংবা রক্ষী ইত্যাদি অশিক্ষিত ব্যক্তির ভাষারূপেই এই প্রাকৃতের নিদর্শন দেখা যায়। আচ্ছা, এরা সবাই অশিক্ষিত এরকম এটা আমার অভিমত নয়, কেন সে সময়ের মানে নাট্যশাস্ত্রের বিধান অনুসারে মোটামুটি এইগুলো এইভাবে রাখা। কিন্তু তার মানে এই নয় যে সেকালে মানে নারীরা অশিক্ষিত ছিলেন, কেননা বৈদিক যুগে এবং পরবর্তী সময়ে তো বহু পণ্ডিত মহিলার নিদর্শন পাওয়া যায়। যাই হোক, এটা কমন হিসেবে এটি বলা। এই প্রাকৃতের কতগুলি বিশেষ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় নিম্নে দেওয়া হলো। তার আগে আরেকটি বিষয় এখানে তোমরা মেনশন করতে পারো, সেটা হচ্ছে মহারাষ্ট্রী প্রাকৃতের মধ্যে এবং অর্ধমাগধী প্রাকৃত, এই দুটি প্রাকৃতের ক্ষেত্রেই দেখা যায় যে প্রাকৃত ভাষায় স্বতন্ত্র গ্রন্থ লেখা হয়েছে। বাকি যে মাগধী প্রাকৃত বা সৌরসেনী প্রাকৃত, এই প্রাকৃতগুলোতে গোটা গ্রন্থ লেখা হয়নি। এগুলো সংস্কৃত নাটকের চরিত্র বিশেষের সংলাপ হিসেবে এই প্রাকৃতগুলো ব্যবহার হয়েছে। এই কথাটি এখানে অ্যাড করতে পারো যে সৌরসেনী প্রাকৃতে বা মাগধী প্রাকৃতে স্বতন্ত্র কোনো গ্রন্থ রচিত হয়নি। এবার বৈশিষ্ট্য যেটা আছে সেটা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে সৌরসেনী প্রাকৃতের স্বরমধ্যগত ত এবং ধ ধ্বনি ঘষীভূত হয়ে দ এবং ধয়ে পরিণত হয়। তটা হচ্ছে 1 আর 2 থেকে পরিণত হচ্ছে দ ধ, মানে হচ্ছে 3 আর 4। এগুলো অঘোষ থেকে এগুলো হচ্ছে ঘোষে পরিণত হচ্ছে, কিন্তু লোপ পেত না। এটা মহারাষ্ট্রী প্রাকৃতে এগুলো লোপ হয়েছিল। কীরকম, ধরো গচ্ছতি, এই গচ্ছতির 6-এর পরে একটা অ আছে, তি এর তয়ের পরে ই আছে, মাঝখানে একটা ত বসছে। এই দুটো স্বরবর্ণ অ আর ই এর মাঝে ত হচ্ছে, এটা বর্ণ বিশ্লেষণ করলে বেরোবে। এই তটা বলছে পরিণত হচ্ছে দতে, এই জন্য গচ্ছতি হচ্ছে গচ্ছতি, কথায়তি হচ্ছে কধেদি, ক্ষয়ের জায়গায় এখানে ধ হচ্ছে, আবার তটাও এখানে দ হচ্ছে। এখানে কায়দা করে এই এক্সাম্পলটা দিয়ে দিলে একসাথে ত প্লাস থ দুটোর উদাহরণ এখানে চলে আসবে। আর মহারাষ্ট্রী পাখিতে কি বলছে, এটা তটা লোপ পায়। এখানে ওই মহারাষ্ট্রী পাখিতে দেখবে গচ্ছ ই হয়, মাঝখানে যে তটা ছিল তটা চলে গেল, তাহলে গচ্ছ ই এইরকম হয়। তারপর বলছে ঘোষী ভবন ছাড়াও এখানে স্যার এই কার্ডটা আসলে কি করে কথায়তির জায়গায় কধেদি, এইটা একটা সম্প্রসারণ বলে একটা অপশন ছিল, অয়র জায়গায় অনেক সময় এ হয়। শয়ন নাশন হচ্ছে সেনাসন, এরকম ছিল না পালিতে সেনাসন, তারপরে শয়নটা সেন হচ্ছে এরকম ছিল। হ্যাঁ, লবণটা লোন হয়, অবর জায়গায় ও সম্প্রসারণ বলে এখানে সম্প্রসারণ হচ্ছে। এই ঘুরে ফিরে পালি প্রাকৃত ইত্যাদি এগুলো ব্যবহার হয়। বলছে
কোনো কোনো সময় স্বরমধ্যগত দ ধ, স্বরমধ্যগত কথাটার অর্থ হচ্ছে এদিকে একটা স্বর আছে, ওদিকে একটা স্বর আছে, সেইটা দ ধ ধ্বনি অনেক সময় রক্ষিত হতো। যেমন ইদম বা মধু, এখানে দ ধ রয়ে গেছে, এটা পরিবর্তন হয়নি। পরে বলছে প্রাচীন ভারতীয় আর্যের বেশ কিছু যুক্তাক্ষর গৌড়শ্রেণীতে পরিবর্তিত হতো। যুক্তাক্ষরের কয়েকটা উদাহরণ দিয়েছে, যেমন স, যেটা মানে ক্ষীয় কয়ে ক্ষয়ে হচ্ছে পালির মতন, তয়ে ময়ে তয়ে তয়ে হচ্ছে এটাও পালির মতন, ঞ মানে মূর্ধন্যয় যখন দন্তনয় জয় ঞয় হচ্ছে মূর্ধন্যয় নয়, এইটা আলাদা। এই তিনটে পালিতে কি হয় কেউ বলতে পারবে? দন্তজয় জফলা কেউ বললে বলতে পারো, রেজ হ্যান্ড করে লাভ নেই, আমি ওদিকটা দেখতে পাবো না। যুক্তক্ষরটা চয় ছয় হয়। নয়ে জফলা দন্ত নয় জফলা জয় ঞ, এটা কি হয় এই তিনটে? ইংওয়ে ইংওয়ে হয় না স্যার? হ্যাঁ, তাহলে এটা পালির সাথে কন্ট্রাডিকশন, এখানে নয়ে নয়ে হচ্ছে। আর জয়ের রেপটা হচ্ছে জয়ে জয়ে অথবা অন্তঃস্থয়ে জবলা, দুটো হয়। এখানে বিন্দু দেওয়া হয়েছে, বিন্দু না দিলেও হয় এই জায়গাগুলোতে। আচ্ছা, উদাহরণ দেখো, এগুলো পালির সমান মোটামুটি। ইক্ষু মানে ইক্ষু হচ্ছে ইক্ষু, আত্মা হচ্ছে আত্মা, পুণ্য হচ্ছে পুণ্য, অন্য হচ্ছে অন্ন, প্রজ্ঞপ্তি হচ্ছে কর্ণত্তি, সূর্য হচ্ছে সূর্য বা সূর্য হলো। আচ্ছা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তোমরা লিঙ্গুইস্টিক্স পোর্শনে অনেকেই সব এক্সাম্পল দাও না, এটা আমি একাধিকবার বলেছি। যতগুলো স্টেটমেন্ট দেওয়া হবে উচিত হচ্ছে প্রত্যেকটার এগেনস্টে একটা করে এক্সাম্পল দেয়া। যেমন ক্ষীয়র এক্সাম্পল এইটা, তয়ে ময়ে এইটা, এটা নয়ে জফলা, এটা দন্ত নয়ে জফলা, এটা জয় ঞ, এটা হচ্ছে জয় রেপ হলো। এবার এইটা লেখাটা সংক্ষিপ্ত করার জন্য একবারে বলে একবারে এক্সাম্পল দেওয়া হয়েছে। তোমরা এটাকে আলাদাও করতে পারো যে এরকম পরিবর্তন হয়, যথা মানে কি জায়গায় কয়েক হয়, এইটাকে এখানে দিয়ে দিলে, এইটাকে তয়ময়টা এখানে দিয়ে দিলে, এটাকে এখানে দিয়ে দিলে, মানে নয় জফলা থেকে নয়ে নয়ে, এখানে উদাহরণটা ধরো ব্র্যাকেটে দিলে বা কিছু দিয়ে প্রজ্ঞপ্তি হচ্ছে কন্যাতের, এটা করতে পারো, তাহলে উদাহরণগুলো মিস হবে না। কিন্তু এখানে যে এক্সাম্পলগুলো দেয়া আছে সেগুলো মানে কারণবশতই দেয়া আছে, এমনি ভরাট করার জন্য দেয়া হয়নি। এরপরে কখনো কখনো অর্ধমাগধী প্রাকৃত, ওইখানে যে অন্য থেকে অন্য হয়েছে, ওখানে কি হ্যাঁ দুটোই মূর্ধন্য হবে? হ্যাঁ, দুটোই মূর্ধন্য তো, ডিসিমিলার হয় না জেনারেলি। কখনো কখনো অর্ধমাগধী প্রাকৃতের মতো মাত্রাপূরক দীর্ঘিবহন দেখা যায়। মাত্রাপূরক দীর্ঘিবহন কি মনে আছে কারণ? কম্পেনসেটরি লেনদানি, হ্যাঁ স্যার, একটা মাত্রা চলে যাবে, তার বদলে ওই আকার এরকম আসে। সেটা পরিষ্কার বলতে পারে না। মোট কথা হচ্ছে যে অনুস্বার কিংবা যুক্তাক্ষর যদি লোপ হয় তাহলে আগের স্বর দীর্ঘ হয়ে যায়, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। হংস থেকে ওই হাঁস এটা ছিল। হ্যাঁ, হংস অনুস্বার চলে গেল, এটা অনুস্বার চলে যাওয়ার জন্য এখানটা হয় আকার হয়ে গেল। বা বল্ক বক্ক থেকে এখানে বা ক হচ্ছে, কয়ে কয়েটা একটা ক হলো, সিম্পল হলো, এখানটা আ হয়ে যাচ্ছে। সেরকম উৎসব হচ্ছে উৎসবা হয়ে উসবা হচ্ছে, শয়ে শয়ে ডবল ছিল, একটা হলো, তার আগে হর্ষউটা দীর্ঘ হয়ে গেল। এইখানে স্টার দেওয়া হচ্ছে, অ্যাস্টেরিক মার্ক দেওয়া, তাৎপর্য হলো এই উৎসব শব্দটি প্রয়োগ পাওয়া যায়, এটা কাল্পনিক। তারপরে দেখো কর্তুম, কর্তুম, কাতুম, কাদুম, মানে এই যে কর্তুমের তয়ে তয়ে ছিল, তয়ে তয়েটা সিম্পল হলে একটা ত হলো, দেখো এই কয়ের জায়গায় এখানে কা হলো। আর কাতুম থেকে এটাকে আরো এক স্টেপ চেঞ্জ হচ্ছে, কেননা তটা প্রয়োগ হয় না। প্রথম নিয়মে কি বলছে, ষোড়শিনী প্রাকৃতে স্বরমধ্যগত ত দ হয়ে যায়, তাহলে তটাকে আবার দ করে কাদুম হচ্ছে। এরপরে এই প্রাকৃতে তালব্য স এবং মূর্ধন্য স, এই ধ্বনি দুটি দন্ত স্বয়ে পরিণত হয়। যেমন দেশ হচ্ছে দেশ, ঋষি হচ্ছে ঋষি, এটা পালিরই মতো। অপরাপর প্রাকৃতের মতোই অ্যাকচুয়ালি এইগুলো সিলেবাসে রাখার কারণ হচ্ছে কম্পারেটিভ স্টাডি করা, যে পালি এবং তার অগ্রপশ্চাৎ যেসব ভারতবর্ষীয় ভাষাগুলো ছিল তার সঙ্গে পালির কী সম্বন্ধ, তার কী বৈশিষ্ট্য, এই জন্য এগুলো পাঠ্য হিসেবে রাখা।
এবং এই ক্রস চেকিং করার জন্য বা তুলনামূলক আলোচনা করার জন্য পালি শিখতে আরও বেশি সুবিধা হয়। এরপরে বলা হচ্ছে যে অপরাপর প্রাকৃতের মতোই পদান্তসিত ন কিংবা ম অনুসারে পরিণত হয়। যেমন ভবান হচ্ছে ভবং, সর্বস্মিন হচ্ছে সব্বস্মিন। আচ্ছা, এইখানে এই বটা লেখা হয়েছে, এটা তোমরা লিখবে না, আমি বলে দিয়েছিলাম সকল ক্ষেত্রে নর্মাল বতেই লিখবে। সর্বস্মিন থেকে এটা হচ্ছে স বয়ে বয়ে, সব্য সিং, এরকম হচ্ছে। আচ্ছা, এই বটার তাৎপর্য হচ্ছে ও হয়, মানে সর্বস্মিন সংস্কৃত উচ্চারণে, প্রাকৃতিক সব্বস্মিন এইরকম। তার এগেনস্টে পালিতে কিন্তু নর্মাল বর্গীয় বয়, মানে সব্য বলে পালিতে। পালিতে সব্য আর প্রাকৃত হচ্ছে সব্য, ব হচ্ছে দুটো। স্যার পালিতে এখানে আবার 5 নম্বর যে পয়েন্টটা, হ্যাঁ, এখানে তো দন্তেন্য কিংবা ম এই দুটোই অনুস্বরে পরিণত হয়, এইটা বলেছেন। উদাহরণে তো স্যার দুটোই দন্তেন্য বটা থেকে দেয়া অনুস্বর হয়নি হয়, এইটা দেখাচ্ছে। এইটা। হ্যাঁ, এটা করতে পারো, এই উপরে যে কর্তুমটা আছে এইটা দিয়ে দিতে পারো। ময়ের জায়গায় দেখো অনুসার কাদুম হচ্ছে। আর একটা কি উদাহরণ ছিল এখানে, এইটা দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। কোনো একটা কেটে, এটা কঠিন আছে। আচ্ছা, এই হলো। এবারে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সপ্তমী বিভক্তির এক বচনে স্মিন বিভক্তির স্থলে সিং রূপটি প্রয়োগ হয়। তাহলে এই যে সর্বস্মি, এই দেখো সব্বস্মি, এগুলো এই জন্য এইভাবে দেয়া আছে। তাই এটাও ভেবো না, এটা প্রচুর মানে মাথা খাটিয়ে এই নোটগুলো বানানো। আমার গ্র্যাজুয়েশনের নোট থেকে এটাকে আরও আপডেট করা হয়েছে। ওটা দেওয়ার তাৎপর্য হলো ওই এক্সাম্পলটা আরও অন্যান্য জায়গাতেও ইউজ হচ্ছে, এই জন্য। হয়ে গেল, নতুন করে এখানে একটা উদাহরণ তৈরি করতে হচ্ছে না। এরপরে পঞ্চমী এক বচনে আদো এবং আদু বিভক্তি প্রয়োগ হয়। পঞ্চমী এক বচন কি পারিতে স্মাসমিক হয়, যেটা থেকে, যা অকারান্ত শব্দের পঞ্চমীর রূপ এবং তস প্রত্যয়ান্ত শব্দের মিশ্রণে গঠিত হয়। আচ্ছা, প্রথমে আদো আদু বলে যেটা বলছে, অকারান্ত শব্দের পঞ্চমী রূপ বলতে এখানে অ্যাকচুয়ালি সংস্কৃতের সঙ্গে তুলনা করা হয়। মানে এখানে যা কিছু বলা হচ্ছে এগেনস্ট অফ সংস্কৃত। এই সর্বস্মিন হচ্ছে সংস্কৃত। আচ্ছা, এখানে লেখা হয়নি কিন্তু এটা তোমরা বুঝে নেবে, সমস্ত হচ্ছে সংস্কৃত থেকে হচ্ছে। মানে এ বাপাসের উদাহরণ হচ্ছে সংস্কৃত, সর্বস্মিন মানে স্যার এই সংস্কৃত। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো রয়েছে এগুলো। সর্বত্র সর্বত্র প্রাকৃত এবং পালির লিঙ্গুইস্টিক্সে যা কিছু আছে, বাঁ সাইডের সমস্ত কিছু হচ্ছে সংস্কৃত। দূরাত দূরতঃ, এখানে ভবান, সর্বস্মিন, দেশ, ঋষি, কর্তুম, উৎসব, অন্য, এগুলো সব সংস্কৃত এক্সাম্পল। এই গচ্ছতি, কথয়তি বা অন্যান্য প্রাকৃতের অশোকান প্রাকৃত বলো, পালি, সমস্ত কিছু এগুলো সংস্কৃতের এক্সাম্পল। আচ্ছা, এই দূরাত যেটা আছে এটা হচ্ছে এই পালিতে যে দূরা বা নড়া হবে সেইটা। দূরাত আছে, দূরাত আর দূরতঃ। দূরতঃ আমরা যে বলি না বস্তুত, তারপরে আর কি আছে, ত দিয়ে প্রকৃত, প্রকৃত নয় মানে বস্তুত, ওই ত বিসর্গ যেগুলো হয় না, বিশেষত, এই ধরনের যে প্রয়োগগুলো, ওইটাই পঞ্চমী বিভক্তির অর্থ হয়। এই ত এর এটা থেকে মানে এই ত বিসর্গটা কি হবে, ধরো পালিতেও এরকম হয়, দূরত যদি পালিতে বলা হয়, মানে দূরত, এটা পালিতে হবে দূরত, বিসর্গর জায়গায় ও হয়। এই দূরত যে হলো, প্রাকৃত এখানে কি বলো, সৌরসনিক প্রাকৃতের তয়ের জায়গায় দ বসে, তাহলে দূরদ হবে। এইটা একটা ফরমেশন। আবার দূরাত যেটা আছে, এটা প্রাকৃতে কি হবে, দূরা হবে। পালিতেও দূরা হয়, নড়া, বৃক্ষা ইত্যাদি। ছন্দটা চলে যাচ্ছে, চলে গিয়ে এই দূরা আর দূরদ ওটাকে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে কি হবে, দূরাদ। আর দূরা দো এর জায়গায় দু বসিয়ে দিলে দূরাদু, এইরকম হচ্ছে। বোঝা গেল? তাহলে মিশ্রণের বিষয় কি? আর একবার বলবেন স্যার এটা।
আচ্ছা, দূরত থেকে দূরত হয়, এটা বুঝতে পারলে? হ্যাঁ তো তো এর জায়গায় দো হলো, এটা বুঝতে পারলে? হ্যাঁ। আবার দূরাত থেকে দূরা হচ্ছে, এটা বুঝতে পারলে? খন্দকাটা চলে যাচ্ছে, হ্যাঁ কি না? দূরাত থেকে দূরা, হ্যাঁ হ্যাঁ, খণ্ডের তো লোপ পায়। শেষের লাস্ট বর্ণ যেটা লোপ পায়, কমন নিয়ম। এবার এই দূরা আর দূরাদোকে যদি মিক্স করা হয়, আমি তাহলে দূরা থেকে এইটা নিলাম, এইটা আর দো, এখান থেকে তো দোটা দূরা নিলাম। দো। হ্যাঁ, দূরা প্লাস দো, দূরা দো। আবার দূরা দো যেটা, দোটাকে দু করে দিয়ে দূরা দু। এইভাবে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়। এবং মজার বিষয়, প্রাকৃতেও কিন্তু বলছি একদম লাস্টে দূরাদো অব্দি বুঝলাম, তারপর দূরাদো থেকে দূরাদু হয়ে গেল কি করে? দইয়ের জায়গায় দু হচ্ছে, এটা লোকে ওরকম বলতো উচ্চারণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আরেকবার বলুন, দুরাত মানে কি? আর দুরাত তো ওই বিসর্গ আর মানে জোরে কি? বলো, শুনতে পাচ্ছি না। দুরাত আর দুরত বিসর্গ, ওটা মানে কি? মানে কি? এই দুটো পঞ্চমী বিভক্তি বলছে না, পঞ্চমী এক বচনে, মানে দূর থেকে, দূর থেকে, দূর হতে বলে না। এটা সংস্কৃত বলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো পালিতে হয় দূরা দূরস্মা দূরম্হা, নরা নরস্মা নরম্হা, হয় না? সেইটারই সংস্কৃত রূপ হচ্ছে দূরাত অথবা দূরত হয়। হলো ক্লিয়ার? আমি তাহলে পরের টপিকে যাব। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে বিধিলিঙ্গের গঠন কতটা সংস্কৃতর মতন হয়। এইগুলো তোমাদের বলেছিলাম, লিঙ্গুইস্টিক্সে কিন্তু সংস্কৃত টার্মগুলো থাকবে, এবং কোনো একটি ক্লাসে বোধ হয়, যেটা ইয়ের ক্লাস ছিল, ওই বৌদ্ধ সংস্কৃত, ওই ক্লাসে বোধহয় আমি বলেছিলাম, তো ওগুলো নোট করে রাখবে। বিধিলিঙ্গ মানে হচ্ছে যেটা পালিতে আমরা সপ্তমী বলি, এবং সংস্কৃত এইটা করা উচিত, ওইটা উচিতার্থ, এটার অনেকটা সংস্কৃতানুগ হয়, মানে সংস্কৃতের অনুগত, সংস্কৃতের মতো। বর্তেত হচ্ছে বর্তে, বর্তেয়ম হচ্ছে বর্তেয়ম, এইরকম রূপ হচ্ছে। যাই হোক, এটা সংস্কৃতের বিধিলিঙ্গের রূপ। এবারে কর্মবাচ্যার্থে, মানে কর্মবাচ্য মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, এই কথাগুলো নোট করে রাখবেন। তোমাদের প্যাসিভ ভয়েস এখনো শেখানো হয়নি, পরবর্তীতে শেখানো হবে পালিতে। তো গম্যতে, এটা সংস্কৃতে প্যাসিভ ভয়েস হয়, গম যে ধাতু তার রূপ, এইটা হচ্ছে গমিয়দি হয়। ইয় বিকিরণের জায়গায় ইয় হয়, মানে ধরো প্যাসিভ করতে হচ্ছে, আমি একটা পালি উদাহরণই দেখাচ্ছি। খাদ মানে সে খায়, কি হবে? সো খাদতি বললে তো সে খায় নর্মাল হয়ে গেল, সো খাদতি। আমি বললাম তার দ্বারা খাওয়া হয়, প্যাসিভ ভয়েস হচ্ছে। তার দ্বারা পালিয়ে কি হবে? তেন। খাদতির ভার খাদ হলো, আমি এখানে টিটাও বসালাম, কিন্তু খাদতি ডাইরেক্ট বললে তো তাহলে সে খায় হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। তো পালিতে প্যাসিভ করার জন্য এখানে একটা ইও যোগ হয়, তাহলে খাদিয়তি এইরকম হয়। এগুলো পরে শেখানো হবে তোমাদের। তেন খাদিয়তি বা খাদিয়তে হয়। ইয়র জায়গায় ষোড়শনী প্রাকৃতে ই অ হয়, অন্তস্থ হওয়ার জায়গায় শুধু অ বসছে। খাদি গমিয়তি, এখানে খাদিয়াতে যদি সংস্কৃত হয়, এতে হবে খাদি অদি। হলো 5 নম্বর হচ্ছে ক্রি ধাতুর রূপ সংস্কৃতানুগ হয়, সংস্কৃতে করতি হয়, সেখান থেকে করতি হচ্ছে, তয়ের জায়গায় দ হয়ে যাচ্ছে এখানে। তারপর বলছে লবর্থক অসংযুক্তি, এটা তোমাদের আগে বলিয়েছিলাম। লবর্থক মানে হচ্ছে যেটা পালিতে আমরা পা বা ইয় প্রত্যয় দিই। জেরান্ড। জিরান্ড, জিরান্ডের জন্য ইয় বা দূর্ণ হয়। এইটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বলছে সংস্কৃতের লব আর বৈদিক পান প্রত্যয়ের বিবর্তিত রূপ। আচ্ছা, পানটা পালিতে হয়, তোমাদের বলা হয়েছিল যে করিত্বা আর করিত্বান, এইগুলো পালিতে হয়, ত্বা বা ত্বান, অথবা করিয়, ত্বা ত্বান, এগুলো রূপ হয়। তাহলে এইখানে এই
অন্তস্তটা যদি কেটে দিই তাহলে কি হবে, এটা করিয়, তাহলে এখানে ইয় হয়ে যাচ্ছে। ইয় হলো সিমিলার টু পালি ইয় যেটা, আর ত্বানর জায়গাতে এইখানটা দুন হচ্ছে। এই ত্বানটা বিবর্তিত হয়ে এটা অনেকগুলো স্টেপে হচ্ছে, মানে বা যেটা আছে বাটা উ হলো, তাহলে হলো তুন, তটা দ হয়ে হলো দুন। এগুলো স্টেপগুলো লিখে রাখতে পারো বোঝার সুবিধার জন্য, এত ডিটেলস লেখার দরকার নেই। ত্বান বাটা উ হলে তুন হলো, তারপরে এখানে হচ্ছে দুন, এইরকম। এই বয়ের জায়গায় উটা কিন্তু হয়, পালিতে অনেক জায়গায় এরকম প্রয়োগ দেখা যায়। ধরো পালিতে ত্বরিত এই শব্দটা হয় তুরিত, এরকম আরো এরকম সম্প্রসারণের যে জায়গাতে এগুলো ছিল তোমরা দেখতে পারো। স্বপ্ন হচ্ছে সুপিন, ছয়ে বয়টা উ হলো, এই ধরনের বয়ের জায়গায় উ হচ্ছে। তো ভব্য বা ভূতবান হচ্ছে ভবীয় বা ভোদুণ। এই পয়েন্টটা স্যার আরেকটু বলবেন আরেকবার? পালিতে করিয় করিত্বা করিত্বানো হয়, এটা বুঝতে পারলে? হ্যাঁ জিরান্ডে করিয়র অন্তস্তটা বাদ দিলে করি অ হয়, হ্যাঁ ই অন্তস্তটা ই অ হলো, তাহলে এটা ক্লিয়ার হলো। এটা তো হচ্ছেই না, করিত্বান হয়, এটা থেকে পানর বটা উ হলে হলো তু ন, বাটা উ হলে তু ন, যেমন ত্বরিত তুরিত হয়, পালিতে স্বপ্নটা সুপিন হয় না, হ্যাঁ সিমিলার, এটা সম্প্রসারণ হচ্ছে, বটা উ হচ্ছে সুপিন, ত্বানটা হলো তুন, আমি করিটাও কেটে দিলাম, ত্বান আচ্ছা, সেবার তয়ের তু থেকে হলো, দ। দন্তন্যটা মূর্ধন্য হলো, আর তটাকে আবার দ করে দেওয়া হলো, যেটা কমন রুল, তাহলে দুন, এই ধরনের। এক্সাম্পলটা ওই ভবিত্বা ভূতপান এই ধরনের হচ্ছে। এটা একটু সংস্কৃত বলে খটোমটো লাগছে, কিন্তু পালিতে হলে এগুলো কাছাকাছি হবে। এই তাহলে কমপ্লিট হলো ষোড়শনী প্রাকৃত। এবারে মাগধী প্রাকৃত দেখা যায়। এটা সুদূর অতীতে এসেছিল, আমি কি সাজেশনে বোধহয় দিইনি, তাও পড়িয়ে দিচ্ছি। তো বিভিন্ন সাহিত্যিক প্রাকৃতের মধ্যে অন্যতম মাগধী প্রাকৃত গড়ে উঠেছিল তৎকালীন মগধ বা মূলত দক্ষিণ বিহার অঞ্চলকে কেন্দ্র করে। যোগীমারা গুহার তিনছত্র শিলালেখে এবং অশ্বঘোষের রচনায় এই প্রাকৃতের পূর্বতন রূপের আভাস পাওয়া যায়। অশ্বঘোষের রচনা যেটা, এটা নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে অশ্বঘোষের রচিত নাটক সারিপুত্র প্রকরণ, আর একটা কি ছিল মনে পড়ছে না। এই সারিপুত্র প্রকরণ নাটকেই এটা দেখা যায়, কিছুটা রূপ দেখা যায় এই প্রাকৃতে। যোগীমারা এর যেটা দেখবে তোমরা শুনে থাকবে, পড়ে থাকবে, বাংলার ভাষাতত্ত্বের বইতে অনেক সময় থাকে, ওই কি সুতনুকা নাম ও দেবদাসী কি বলন সে অকাময়িত্ব, এরকম একটা কিছু ছিল, মানে সুতনুকা নামে একজন দেবদাসীকে বারাণসীর তং অকাময়িত্ব লদুপক্ষে, এরকম একটা কি এ ছিল। তো ওই রকম মানে রূপদক্ষ নামে বারাণসীর একজন বণিক সুতনুকা নামে একজন দেবদাসীকে মানে কামনা করেছিল, ভালোবেসেছিল, এরকম একটা কিছু কথা লেখা আছে। তো যাই হোক, এই লদুপক্ষে বলে নামটা খুব সুন্দর, রূপদক্ষ, সেটাই প্রাকৃতে লদুপক্ষে হয়েছে। যাই হোক, এই লদুপক্ষের মধ্যেই মাগধী প্রাকৃতের লক্ষণ আছে, যেমন রটা ল হচ্ছে। আচ্ছা, এইগুলো এবার এখানে নিচে দেয়া আছে বৈশিষ্ট্যগুলো। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো দেখবে অন্যান্য প্রাকৃতের সঙ্গে মিল পাবে। একটু যদি পরস্পর তুলনা করে আলোচনা করতে পারো, আমি শেষে বলে দেবো কীরকম তুলনা করবে। যেমন শয়ের পরিবর্তন, কোন প্রাকৃতে কোন সহায় দেখবে। আচ্ছা, এটা আগে পড়িয়ে দিই, শেষে বলবো। মাগধী প্রাকৃতে মূর্ধন্য স দন্ত স দুটি তালব্য শতে পরিণত হয়, এক্সেপশনাল। আবার র ধ্বনিটি পরিণত হয় ল ধ্বনিতে। উদাহরণ দেখো, পুরুষহ হচ্ছে পুলিশে, রটা ল হলো, শটা তালব্য স হলো। রত্ন হচ্ছে লদর্ণ, এই লটা ল হচ্ছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যেহেতু আমাদের বাংলা ভাষাটি মাগধী প্রাকৃত থেকে আসছে,
এই জন্য বাংলাতেও আমরা কিন্তু সব তালব্য স উচ্চারণ করি, মানে কমন বাংলায় যে উচ্চারণ, বাংলায় কিন্তু মূর্ধন্য স বা দন্ত স এটা উচ্চারণ হয় না। তো এই হলো বিষয়। এবং মনে হয় অসমীয়াতেও বোধহয় তালব্য সই উচ্চারণ। সেখানে বলছে আবার এই প্রাকৃতে ইয়ের স্থলে জ আর জয়ের স্থলে ইয়ের প্রয়োগ দেখা যায়। এবং জানাতি হচ্ছে ইয়ানাদি, ইয়দি হচ্ছে যদি। এই জিনিসটা আবার আমাদের বাংলায় হয়। বাংলা, উড়িয়া, অসমিয়া এই তিনটে ভাষাই মাগধী প্রাকৃত থেকে আসছে। এই তিনটে ভাষাতেই এইটা প্রয়োগ হয়। আমরা সব সংস্কৃতে ইয়ের স্থলে জ উচ্চারণ করি। যথা আমরা বলি না, আমরা কি বলি? যথা। এই এটা হচ্ছেই আমাদের যে ভাষাতাত্ত্বিক যে ধারা তার লক্ষ্য। এই হলো। এবারে বলছে এই প্রাকৃতে ঞ ন জয়, এই ইঞ্জয়ে জয়ে সরি এটা এইগুলো ইয় পরিণত হয়। এবং দয়ে জাফলা জয়রেব জয় মানে ইয়েরেব জয়রেব এগুলো সমীভূত হয়ে ইয়ে জাফলা অথবা জয়ে জয়তে পরিণত হয়। উদাহরণ দেখো, পুণ্য হচ্ছে কুইয়, অন্ন অইয় অঞ্জলি অইয়নি, অদ্য অയ്য অথবা অজ্জ, কার্য কয়্য অথবা গজ্জ, অর্জুন হচ্ছে অয়্যুণ অথবা অর্জুন। ঠিক আছে, তাহলে এইখানে দেখা গেলো কিছুটা পালির সাথে মিল আছে, মানে পালিতে ইয় খায়। তারপর পালিতেই জয়ে জয়েটাও হয়, ইয়েটাও পালিতে হয়। কার্যটা কয়্য অথবা অদ্যটা অজ্জ, অর্জুনটা অর্জুন, এই দুটো এবং এইটা এবং এইটা এইগুলো পালিতে হয়। পুণ্যটা পুণ্য, অন্যটা অন্য, এগুলো হয় হলো। এরপরে কখনো কখনো বিষম ব্যঞ্জনে গঠিত ধ্বনির সমীভবন হয়। এইটা একটু এক্সেপশনাল। দেখো, কিয় হচ্ছে ছয়ে কয়ে অথবা তালব্য ছয়ে কয়ে, ছয়ে রেপ ছয়ে তয়ে অথবা তালব্য ছয়ে তয়ে, তয়ে রেপ ছয়ে টয়ে, চয়ে ছয়ে হচ্ছে তালব্য ছয়ে ছয়ে, এই ধরনের প্রয়োগ। উদাহরণ দেখো, রাক্ষস হচ্ছে লস্কসে অথবা লস্কসে, দন্তস দিয়ে হচ্ছে। বিক্রয়ার্থম হচ্ছে বিক্রস্তং ছয়ে তয়ে, ভর্তা হচ্ছে ভস্তা ভস্তা, গচ্ছতি হচ্ছে গচ্ছতি। কি সব ভাষা এরকম ভাবে বলতো লোকে। অভিজ্ঞান শকুন্তলমের একটা অংশ আছে, সেখানে ওই কেউ যদি পড়ে থাকো শকুন্তলা, তাহলে দেখবে যখন শকুন্তলা এতে গিয়েছে দুষ্যন্তের সাথে দেখা করতে, তখন ওই আংটিটা হারিয়ে গেছিল। আংটিটা নদীতে পড়ে গেছে, জেলেরা একটা মাছ খেয়ে নিয়েছে, জেলেরা মাছটাকে ধরেছে, ধরে পেটটা কাটতে গিয়ে রত্নটা বেরিয়েছে। আর রত্ন যে বিক্রি করতে গেছে তখন প্রহরীরা ধরেছে যে এইরকম, মানে রত্ন নয়, মানে আংটিটা রত্নময় আংটি, তো এটা কোথা থেকে পেলি? নিশ্চয়ই চুরি করেছিস। এবার দিয়ে ওই রক্ষীদের সাথে জেলেদের কথা হচ্ছে। তো ওই অংশের যে সংলাপ সেটাই মাগধী প্রাকৃতে লেখা, এটা আমাদের পাঠ্য ছিল সিলেবাসে সেকেন্ড ইয়ারে। তো ওইখানে এরকম বলছে। তো কি এরকম লাইন ছিল যে হগে খু সক্কাবতার ভাসি ধি বলে, মানে আমরা শক্রাবতারবাসী ধীবর, এইরকম সব। তারপরে শেষে বলছে যে এই এই আমরা এটা মাছ কাটতে গিয়ে পেয়েছি, সবই বললাম, ইদানি মালের হবা কুষ্টের হবা, এরকম একটা বলছে। এখন মারুন বা কাটুন বা আমাদের প্রতি ক্রুদ্ধ হন, সেটা আপনাদের ব্যাপার, যা সত্যি আমরা সব বলব। যাই হোক, ওইখানে এইসব শব্দগুলো আছে এইরকম। সৌরশ্রেণীর মতো মাগধী প্রাকৃতেও ত কিংবা থ ঘোষীভবন জাত কিংবা স্বাভাবিক ত বা থয়ের ঘোষীভবন জাত, মানে ত থ থেকে ঘোষীভবন হয়ে দ অথবা ধ হচ্ছে, সেটা রক্ষিত হয়, মানে থেকে যায়, লোপ পায়। মানে কি, মাগধী প্রাকৃতে যেমন এই মহারাষ্ট্রীতে গচ্ছা টি গচ্ছা ডি হয়ে যাচ্ছে, তটা একদম গায়েব হয়ে যাচ্ছে, এখানে সেটা হয় না। এখানে দেখো, এই গচ্ছাতি হচ্ছে গচ্ছা দি, এই উদাহরণটা এখানে দেওয়া আছে। কথয়তি হচ্ছে পথে দি, এটা উদাহরণটা দেওয়া আছে। উদর অভ্যন্তরে হচ্ছে উদল অভ্যন্তরে, ধীবর হচ্ছে ধীবলে, ধটা রয়েছে এখানে, এখানে উদর অভ্যন্তরে দটা রয়েছে। কন্যকা হচ্ছে কইয়কা,
প্রতিবন্ধ প্রতিবন্ধ এইটা কেন দেওয়া আছে? এটাতে কোনো তাৎপর্য দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা নয় ক্ষয়ের জায়গায় এক্সাম্পল হচ্ছে আজি বা হচ্ছে আজিবে, এটাও বুঝতে পারছি না কি কারণে। ও আচ্ছা, এই যে কথাটা লেখা হলো, অন্য স্পর্শধ্বনিও কখনো কখনো লক্ষিত, যেমন এই গটা থেকে যাচ্ছে এখানে, প্রতিবন্ধ দ আছে, এখানে ধ আছে, এখানে আজীবতের জ আছে, জ স্পর্শধ্বনি, এটা রক্ষিত হচ্ছে, এই জন্য এটা দেয়া হয়েছে। তারপর বলছে মাগধী প্রাকৃতে অকারের পর বিসর্গ থাকলে উক্ত বর্ণদ্বয় একত্রে একারে পরিণত হয়। পুরুষহ পুলিশে, তাহলে এটা পুরুষ হওয়া উচিত ছিল, পুরিশ, পালিতে পুরিশ হয়, ও হয়ে যায়, সেটা জায়গায় এ হচ্ছে। এবারে রূপতাত্ত্বিক, আচ্ছা পালিতেও এরকম এক্সাম্পল হয়, মানে বিসর্গের জায়গায় এ। কেউ এক্সাম্পল বলতে পারবে, মনে আছে? কিসের কিসের জায়গায় কি বললেন এ হয়? বিসর্গের জায়গায় এ পালিতে হয়, কিন্তু পালিতে দিকে পুরো জায়গায় পুরে এরকম ছিল না? কিছু এক্সাম্পল বিসর্গের পরিবর্তনের জায়গায়। আচ্ছা, এবারে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, অকারান্ত শব্দের প্রথম আর এক বচনে একারান্ত রূপের প্রয়োগ হয়, তাহলে নর জায়গায় নরে, পালিতে এটা কি হয়? নর। হে পুরুষ হচ্ছে হে পুলিশা, আর সম্বোধনে দীর্ঘ হয়, এটা হে পুরুষ পালিতে কি হবে? হে পুলিশর, আলোপন যেটা, এই পুলিশ হচ্ছে পুরিশর, পুরিশর জায়গায় এখানে পুরিশা আ হচ্ছে, বোঝা গেল? 2 নম্বর বলছে অকারান্ত শব্দে ষষ্ঠীর এক বচনে বিকল্পে আহ প্রয়োগ হয়, চারু দত্তস্বটা পালিতে কি হবে? চারু দত্তস্ব, শয়ে শয়ে হয়, চালু দত্তস্ব দন্তস্বকে তালব্যস্য করলে, কিন্তু আর একটা হচ্ছে চালু দত্তাহ। চারু দত্ত কোন নাটকের এ জানো? চারু দত্ত বসন্ত সেনা। তোমাদের কিন্তু এসব প্রশ্ন থাকে বিসিএস এ। মৃচ্ছকুটির নাম শুনেছ? মৃচ্ছকুটির কার লেখা? শূদ্রকের লেখা। হ্যাঁ, ওটা নাটক, সংস্কৃত নাটক। ওর নায়ক হচ্ছে চারু দত্ত, নায়িকা হচ্ছে বসন্ত দেখা, আর ভিলেন বোধ হয় সকার বলে একজন, মানে তালব্যস্য কয়াকার, সকার নাম, সে রাজার শালা, মানে মানে রাজার মদতপুষ্ট। ইদানিংকালে যেমন সব রাজনৈতিক নেতাদের সব থাকে, জ্ঞাতি গোষ্ঠীরা দুর্নীতি করে, সেই রকম। যাই হোক, চারু দত্ত বসন্ত সেনা নায়ক নায়িকা। যেমন অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত নাটক, তার নায়ক নায়িকা হচ্ছে শকুন্তলা এবং দুষ্যন্ত। এবারে 3 নম্বর, ক্রি ধাতুর নিযন্ত প্রয়োগ দেখা যায়। নিযন্ত শব্দটা পরবর্তীতে তোমরা পড়বে, এটাকে নোট করে রাখবে। নিযন্তকে পালিতে বলে কারিত, আর ইংরাজিতে বলে পজিটিভ, এটা প্রশ্ন থাকে। CASUA, না কি লিখছি, ভুলভাল লিখছি, CAUSA পজিটিভ। এর থেকে প্রশ্ন হয়েছে বোধহয় 1900-এর মধ্যেই, 20-তে বা সামথিং এ পজিটিভ ভাবে প্রশ্ন এসেছে, যেগুলো পরে পড়ানো হবে। সেটাকে পালিতে কারিত বা পজিটিভ বলে, সেটা সংস্কৃতে বলে নিযন্ত। যেহেতু এখানে সংস্কৃত থেকে বিবর্তনটা দেখানো হচ্ছে, এই জন্য সংস্কৃত শব্দগুলো আসছে। কারায়তি হচ্ছে কলেদি। এবারে লবর্থ প্রসঙ্গে, মানে যেটা জিরান, সেই জন্য দাঁড়ি প্রত্যয় হয়, যেমন কৃপা হচ্ছে করি দাঁড়ি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে অহং পদটির স্থলে, অহম মানে হচ্ছে পালি যে অহং আমি, মাগধী প্রাকৃতে অহকে হকে হগে ইত্যাদি প্রয়োগ হয়। হিন্দিতে যে হম বলে না, হম আমি, সেইটা এই এখানে মহান উদাহরণ।
ন হগে ঈদৃশস্য অকার্যকস্য কালক, এটা সংস্কৃত হচ্ছে ন অহম ঈদৃশস্য অকার ইয়কস্য কারক, আমি এরকম অকর্মের কারক নই, এরকম একটা অকাম আমি করিনি, কিন্তু বলছে এইটা তো ওই বললাম শকুন্তলা থেকে এই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা পাঠ্য ছিল বলে ওইখান থেকেই আমি উদাহরণগুলো বসিয়েছি। তো এখানে এবং মজার বিষয় এই উদাহরণটা অনেক বইতে নেই, লিঙ্গুইস্টিক্সের অনেক বইতে এই হগের যে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল থাকবে এটা নেই। উপরেও একটা আছে, কোথায় এটা সেন্টেন্স ছিল না এখানে, যাই এই এইটা বলছে ওই যখন রক্ষীরা এসে ধরেছে কাকে খুন করে এই এগুলো মানে হাতিয়েছি শান্তিটা, তখন বলছে না আমরা এরকম মানে এই কাজ করি না, আমরা শক্লাবতারবাসী ধীবর, এরকম মাছ মাছ ধরে মাছের পেটের ভেতর থেকে আংটিটা দিয়েছে। এবারে অনেক সময় স্বার্থী ক প্রত্যয়ের ব্যবহার হয়। আচ্ছা, এইটা কালে ভদ্রে এই শব্দটি পাবে, এই জন্য আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, প্রথমে দেব আর দেবতা এই দুটো শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে? বলো কেউ, কোনো পার্থক্য আছে বলে মনে হচ্ছে? দেবতাদের যারা পুরুষ তারা দেব, হ্যাঁ, দেবতা মানে স্ত্রীলিঙ্গ, এটা মানে স্ত্রীলোককে বোঝাচ্ছে বা দেবীকে বোঝাচ্ছে, এটা কোথায় বলবে? না আমি বলছি দেবতার মধ্যে দেব এবং দেবী উভয়ই আছেন। দেব সেটা একদিকে ঠিক বলা চলে, তবে এখানে অর্থের সেরকম একটু লিঙ্গভেদ বলা যেতে পারে, কিন্তু অর্থজনিত কোনো পরিবর্তন নেই। তো এখানে তাৎপর্য হচ্ছে অনেক সময় এমন কিছু প্রত্যয় যোগ হয় যেটার জন্য কোনো মানের পরিবর্তন হয় না। ধরো সম শব্দটার সাথে যদি আমরা তয়ে বয়ে যোগ করি, তয়ে বয়ে একটা প্রত্যয়, সম মানে ইকুয়াল, সমত্ব মানে ইকুয়ালিটি, তাহলে এটা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে গেল। আমরা যদি জ্ঞান শব্দের সাথে বান মানে বতুক প্রত্যয় যুক্ত করি, জ্ঞান মানে হচ্ছে নলেজ, জ্ঞানবান মানে হচ্ছে নলেজেবল পারসন, যার জ্ঞান আছে, জ্ঞানী, বা জ্ঞানের সঙ্গে যদি আমরা ই দিই জ্ঞানী, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু প্রত্যয় এমন থাকে যেগুলোর যোগ হওয়ার জন্য কোনো পরিবর্তন হয় না। এবং দেব আর দেবতা, এখানে তা প্রত্যয় যে যোগ হচ্ছে এটার জন্য নতুন কোনো অর্থ হচ্ছে না, তাহলে শব্দটার যা অর্থ ছিল সেটাই থেকে যাচ্ছে, শব্দের নিজস্ব অর্থ, অর্থে যে প্রত্যয় হয় সেটা হচ্ছে সার্থিক প্রত্যয়। তাহলে এই স অর্থ হচ্ছে স্বার্থ, স্বার্থ থেকে সার্থিক, মানে নিজের অর্থেই প্রত্যয়টা হচ্ছে, নিজের অর্থে হলে তাহলে আর নতুন অর্থ হচ্ছে না, অর্থের পরিবর্তন হচ্ছে না। এই তাহলে দেব বা দেবতা যেমন, এইটা হচ্ছে এক্সাম্পল। এবার এখানে বলছে ভষ্টকে কন্যগা, এটা উল্টে দেয়া হয়েছে, এটা এইদিকে দিলে ভালো হতো, মানে ভর্তা হচ্ছে মেন শব্দ, ভর্তা মানে এখানে বেগুনের ভর্তা নয়, ভর্তা মানে যে ভরণ করে, কর্তা ভর্তা এইরকম, ভরণ করে মানে মানে ভর্তা শব্দটা ওই মালিক অর্থে ব্যবহার হয়, মালিক বল যেমন কমন ল্যাঙ্গুয়েজে বলে না যে আপনি আমার মালিক, আমি আপনার খাওয়ান করান, সেই ভর্তা। এখনকার দিনেও এরকমই হয়, মানে এগুলো সব কথাগুলো ওই ওখান থেকেই নেওয়া হয়েছে, ওই রক্ষীদের মানে পুলিশকে বলছে যে ভর্তা, যে আপনারা মালিক, আমরা এরকম দোষী নই, এরকম কথা। আর কন্যকা হচ্ছে কন্যা যে শব্দ আছে, কন্যার সাথেই একটা ক অ্যাড হচ্ছে। আচ্ছা, এই দুটোতেই ক অ্যাড হচ্ছে, মানে ভর্তা বা এটা অ্যাকচুয়ালি শব্দটা এখন ভর্তৃ হবে, ভর্তৃ ক হবে, আর কন্যা থেকে কন্যা ক এই ধরনের রূপ হচ্ছে। এই কটা জোড়ার জন্য এখানে মিনিং কোনো পরিবর্তন হচ্ছে না, কন্যকা মানেও কন্যা, ভর্তৃক মানে হচ্ছেও ভর্তা মানে মালিক হলো। তাহলে এখান থেকে মোটামুটি তোমাদের প্রাকৃত তিনটে পড়ানো হলো। তো প্রাকৃত তিনটের ক্ষেত্রে
আমি যেটা বলেছিলাম যে পড়ার সময় তোমরা একটা তালিকার মতন করে রাখবে। তোমরা যদি আমি দেখছি, আমাকে মনে করে বলবে। আমি আমার গ্র্যাজুয়েশনের খাতাতে আমি তালিকা করে রেখে দিয়েছিলাম যে একটা সেম জিনিস কোন প্রাকৃতে কীরকম হয়। ধরো লবর্থক অসমতুল্য ক্রিয়া, এইটা চলছে মাগধী প্রাকৃতে, আমরা পাচ্ছি দানি হচ্ছে। তারপরে ষৌড়শ্রেণী প্রাকৃতে হচ্ছে ইয় দুন। অর্ধমাগধী প্রাকৃতে হচ্ছে লবর্থক অসংখ্য উন। তাহলে একটা তালিকা করে নিলে লবর্থক অসংখ্য। এখানে ধরো মহারাষ্ট্রী, ষৌড়শ্রেণী, মাগধীতে ধরো এখানে ভি বলে লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে উন, এখানে কি হচ্ছে ইয় বা দুন, এখানে কি হচ্ছে মাগধী বাড়িতে কি হলো আমি ভুলে যাচ্ছি, ভো দুন। এখানেও তো সেম হলো না, দুন, সরি দানি হচ্ছে, তানি হয়েছে ও দানি। তাহলে এইটা যদি র্যান্ডাম একটা হয় এটা মনে থাকবে না। এই জিনিসগুলো এইভাবে মনে রাখতে হবে। তোমাদের নলেজটা একটা মাথার মধ্যে স্টক হিসেবে থাকবে। মহারাষ্ট্রী প্রাকৃত মানে মহারাষ্ট্রী প্রাকৃতের নোটখানা পুরো মগজে ঢুকিয়ে নিলে এরকম নয়, তথ্যগুলো মাথায় রাখতে হবে। লেখার সময় লবর্থক অসংখ্য লিখতে হবে, ওটা দেয়া হলো। প্যাসিভ ভয়েস কি হচ্ছে মানে যে সেটা দেয়া হলো। কর্মবাচ্য, ক্রিধাতুর কী রূপ হচ্ছে এগুলো দেয়া হলো। এগুলো সব এরকম আছে। দেখো এই যে কর্মবাচ্য বা ভাবাচ্যে ইয় বিকিরণ হয়। আচ্ছা, এখানে আরেকটা বলছে ক্রিধাতুর পুনই রূপ হয়, বৈদিক রূপ। এবার এখানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো, কর্মবাচ্যতে ইয় রূপ হয়, ক্রিধাতুর পরদ্বীপ হয়। আর এটা হচ্ছে মাগধী প্রাকৃতে ক্রিধাতুর নিযন্ত রূপ কলেদি হচ্ছে, আর কর্মবাচ্যটা এখানে দেয়নি। তো মোটামুটি এই জিনিসগুলোকে এইভাবে যদি একটা কন্টেন্টটা মনে রাখতে পারো তাহলে অসুবিধা হবে না। আমি নিজে পড়েছি কিন্তু এইভাবে, যে আদারওয়াইজ আমি নিজেই লক্ষ্য করেছিলাম পুরো জিনিসটা ঘেঁটে যাবে। তিনটে যদি একসাথে পড়তে যাও বা দুটোকেই যদি একসাথে পড়তে যাও, এটা ওর জায়গায় ওটা ওর জায়গায় চলে যাবে। এটা একটা ছক মতন বানিয়ে নেবে। আর আমি দেখি আমাকে একবার বলবে মেসেজে, মানে আমি তাহলে গ্র্যাজুয়েশনের খাতা থেকে ছবি পাঠিয়ে দেবো। এবং পুরো লিঙ্গুইস্টিক্স পোর্শনটাই আমার এইভাবে তৈরি করা আছে। তোমরা সেরকম হলে চাইলে লিঙ্গুইস্টিক্সের ওই আমার যে সাংকেতিকভাবে যে লেখা ছিল জিনিসগুলো, সেইটার জেরক্স কপি রাখতে পারো, আমি দিয়ে দেবো তাহলে। আচ্ছা, এখানে তাহলে প্রাকৃতের পোর্শন শেষ হলো। আর তোমার 4টে ক্লাস হবে। পরবর্তী ক্লাসগুলো ভীষণই ইম্পর্টেন্ট। ওই জায়গাগুলো থেকে গ্রিমস ল, ভেরনাস ল, হোমল্যান্ড অফ পালি, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, ভালো করে পড়বে। আর এখানে আজকের ক্লাসের থেকে কারোর কোনো প্রশ্ন আছে, কোনো রকম জিজ্ঞাসা বা কিছু? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।